ডক্টর ইউনূস আমেরিকাতে আছেন এবং আমেরিকায় তিনি থাকাকালীন সময়ে বাংলাদেশে একটা প্রশ্ন খুব সিরিয়াসলি উঠে গেছে দেখি, কারণ গতকাল একটা টক শোতে আমাকে এই প্রশ্ন করা হয়েছে। ডক্টর ইউনূস অনেক বেশি আমেরিকাকে বাংলাদেশের সাথে এনগেজ করছেন কিনা, এবং সেটা ভারতের সাথে এনগেজমেন্ট দেখে আগের সরকারের সাথে আমাদের যে ভয় ছিল সে ভয় আমরা পাবো কিনা, এই ধরনের একটা প্রশ্ন আমাকে টক শোতে করা হয়েছিল। সেখানে আমি সংক্ষেপে বলেছিলাম, সেটা একটু আমার অবস্থানটা আমি বিস্তারিত বলতে চাই এখানে। আরেকটা ব্যাপারে আমার মনে হয় একটু কথা বলা দরকার। ডক্টর ইউনূস আরেকটা ইন্টারভিউ দিয়েছেন আমরা নিউ ইয়র্ক টাইমসের সাথে, সেখানে তিনি মূলত ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলেছেন, কিন্তু অনিবার্যভাবে বাংলাদেশের অবস্থা আসলো এবং একটা পর্যায়ে নির্বাচনের আলাপ এসছে, এবং সেই আলাপের পর ডক্টর ইউনূসের মুখ থেকেও তিনি যা বলেছেন তাতে নির্বাচনের একটা রোড ম্যাপ, তাতে নির্বাচনের একটা টাইম ফ্রেম কি আমরা পাচ্ছি, এই প্রশ্নটাও আসতে পারে, সেটা নিয়ে কথা বলবো। এটা সত্য, ডক্টর ইউনূস আমেরিকাতে যাওয়ার পর অনেকের সাথে বসেছেন, অনেকের সাথে, কিন্তু আমেরিকার গুরুত্বপূর্ণ মানুষজন, বাইডেন বসে যাওয়ার পর নিশ্চয়ই আর ওই আলাপের কিছু নাই, কিন্তু বাইডেনের সাথে তার দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে, রীতি ভেঙে হয়েছে। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট, তার বন্ধু, খুবই ক্লোজ বন্ধু বিল ক্লিন্টনের একটা সংস্থা ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভে গেছেন। ক্লিন্টনরা এখনও খুবই ইনফ্লুয়েন্সিয়াল এবং জো বাইডেন তাদের প্রশাসনের সাথে কাজ করা মানুষ। তার সাথে গতকাল ফর্মাল বৈঠক করেছেন, তার সাথে দেখা করেছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন, এবং ব্লিংকেনের পর যেটা জেনেছি আমরা, যে ধরনের কথাবার্তা এই ধরনের মিটিংয়ের পর হয় সেই ধরনের কথাবার্তাই বলা হয়েছে, সহযোগিতা বাড়বে, এনগেজমেন্ট বাড়বে, কিন্তু জরুরি কথাটা হচ্ছে তার সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দেখা করেছেন। এগুলো প্রত্যেকটার খুব গুরুত্বপূর্ণ সিম্বলিক ভ্যালু আছে, এবং এটা ট্রু, উনি আমেরিকার সাথে অনেক বেশি এনগেজ করছেন, এটা মনে হতেই পারে। এটা অবশ্য আজকের ব্যাপার না, ব্যক্তি ডক্টর ইউনূস আমেরিকার সাথে অনেক বেশি ওয়েল কানেক্টেড ছিলেন, এটা আমরা খুব ভালোভাবে জানি। এবং শুধু সেটাই না, আমেরিকার নিয়ন্ত্রণাধীন প্রভাবাধীন অনেকগুলো সংস্থা, অর্থাৎ দুটো সংস্থা, ওয়ার্ল্ড ব্যাংক প্রেসিডেন্ট তার সাথে দেখা করেছেন, আরও বেশি সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। কাগজে কলমে আইএমএফ এর প্রধান ইউরোপিয়ান হলেও আইএমএফ এর ওপরেও আমেরিকার খুব গুরুত্বপূর্ণ প্রভাব আছে। আইএমএফ এর প্রধানও ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন, নতুন ঋণ নিয়ে আলাপ হচ্ছে। ফলে আমরা এটা বলতে পারি যে আমেরিকার সাথে তার এনগেজমেন্ট বা বাংলাদেশ সরকারের এনগেজমেন্ট বাড়ছে। এতে এই প্রশ্নটা সম্ভবত আসছে, কারণ টকশোতে আমাকে এই প্রশ্ন করা হয়েছে যে এনগেজমেন্ট আমাদের অনেক বড় ক্ষতির কারণ হয় কিনা। মানে আমার কাছে কথাটা এইরকম মনে হলো, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, এই ধরনের একটা আলাপ আছে, সেই আলাপটা সম্ভবত এসছে কোথাও কোথাও, সেই কারণে আমাদের অন্তত সোশ্যাল মিডিয়া স্পিয়ারে নিশ্চয় হচ্ছে। ভারতের সাথে আমাদের এনগেজমেন্ট কি ছিল আসলে, আমি এই প্রশ্নটা করি। ভারতের সাথে বাংলাদেশের জনগণের কোনো এনগেজমেন্ট ছিল না। ভারতের সাথে এনগেজমেন্ট ছিল তখনকার ক্ষমতাসীন রেজিমের, এবং আরো স্পেসিফিকলি বললে শেখ হাসিনার। তার কাজ ছিল ভারতের সাথে এনগেজমেন্টের বিনিময়ে যত বেশি সম্ভব ভারতের স্বার্থ রক্ষা করে তার ক্ষমতা টিকিয়ে রাখা। ফলে যেটা হয়েছে, ভারতের সাথে এনগেজমেন্ট যত বেড়েছে, এটা আমাদের মধ্যে ভীতি তৈরি করেছে, ভীতির কারণ হয়েছে। আমরা এখন প্রশ্ন করব, আমেরিকার সাথে এখন পর্যন্ত আমরা যা দেখছি, এই এনগেজমেন্টকে কি সেভাবে দেখব? আমি অন্তত ব্যক্তিগতভাবে সেভাবে দেখছি না। ধরুন এখন পর্যন্ত তাদের এই যে এনগেজমেন্ট, সেটার বরং পজিটিভ ফল আমরা পাচ্ছি। আমাদের ঋণ প্রচুর পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। আমাকে অনেকে একটা কথা কমেন্টে লিখেছেন, এই ঋণের কথা যখন আগে বলেছি যে আমাদের ঋণ পেয়ে কি এগুলো তো আমাদের শোধ করতে হবে। আমরা যখন চরম ডলার ক্রাইসিসে পড়ে যাচ্ছিলাম, তখন আসলে ঋণও পাচ্ছিলাম না। আমাদের মনে থাকার কথা, $4.5 বিলিয়ন আইএমএফ এর ঋণ পাওয়ার জন্য, যেটা ইকুয়াল মানে $500 মিলিয়ন করে দীর্ঘদিন ধরে দেয়া হবে, এইরকম ঋণ পাওয়ার জন্য বাংলাদেশের আগের সরকারটা প্রচুর চেষ্টা চরিত্র করেছে, অনেক রকম শর্ত মেনে নিয়েছিল। সুতরাং ঋণও খুব সহজে পাওয়া যায় না। আর এই মুহূর্তে যখন আমাদের ডলারের বড় সংকট আছে, তখন এই ঋণ পাওয়াটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, আমাদের অর্থনৈতিক স্টেবিলিটির জন্য ইম্পর্ট্যান্ট। আমরা এর মধ্যে দেখেছি যে আমাদের কার্ব মার্কেটে, বা অফিসিয়াল তো বটে, কার্ব মার্কেটেও ডলারের মূল্য টাকার তুলনায় আরও বেশি বেড়ে যায়নি, স্টেবল আছে, বরং কোনো কোনো ক্ষেত্রে টাকা কিছুটা মূল্য রিগেইন করেছে কার্ব মার্কেট। এটা খুবই ভালো লক্ষণ। তার মানে মানুষের মধ্যে এখন এই ডলারের সংকটটা অনেক বেশি আছে, সেটা মনে হবে না। শুধু সেটা না, বাংলাদেশ যদি এই সংকট কাটিয়ে উঠতে থাকে,
ওয়ার্ল্ড ব্যাংক IMF এর আরও বেশি লোন পেতে থাকে, তাহলে বাংলাদেশের ক্রেডিট রেটিং উন্নত হবে, এবং উন্নত যদি হয় বাংলাদেশের প্রাইভেট সেক্টরও ফরেন কারেন্সির লোন, আরও শর্ট টার্ম লোন, আমরা এগুলো নিয়ে একসময় অনেক আলোচনা করেছি আমার চ্যানেলেও, সেগুলো পাবে। ফলে বাংলাদেশের এই যে ডলারের সংকটজনিত অর্থনৈতিক যে সংকট, সেটা কমে যাবে। ফলে যে প্রভাবটা আমরা এখন পর্যন্ত দেখছি সেটা আমাদের জন্য পজিটিভ। এর চেয়ে খুব গুরুত্বপূর্ণ একটা জিওপলিটিক্যাল ব্যাপারও আছে এখানে। আমেরিকা যখন বাংলাদেশের সাথে এনগেজমেন্ট বাড়াচ্ছে, তার ফুটপ্রিন্ট বাড়াচ্ছে, আমি আগেও বলেছি, বিশেষ করে ভারত, চায়নাও আছে কিন্তু ভারতও, মানে চায়নাটা আমরা অনুমান করে নিতে পারি, কোনো একটা দেশে যদি আমেরিকার ফুটপ্রিন্ট বাড়তে থাকে সেটা চায়নাকে ফোবিক করে তুলবে, ভীত করে তুলবে, এবং চায়না চাইবে তার এনগেজমেন্ট বাড়াতে। এবং আমরা চাইনিজ অ্যাম্বাসেডারের বাংলাদেশে যথেষ্ট দৌড়ঝাঁপ দেখছি, তারা বিএনপির সাথে বসছেন, জামাতের সাথে বসছেন, এবং আমরা খেয়াল করব চীনের মানে ধরা হয় শি জিনপিং এর পর সবচেয়ে পাওয়ারফুল মানুষ ওয়াং ই, তিনি ফরেন মিনিস্ট্রি দেখেন এবং সম্ভবত স্টেট কাউন্সিলরও, তিনি ডক্টর ইউনূসের সাথে দেখা করেছেন এবং চায়নার সাথে আমাদের এনগেজমেন্ট এবং স্ট্র্যাটেজিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার কথা বলছেন। সুতরাং চায়না তো থাকবে, এটা আমরা কমন সেন্সে ধরতে পারি। কিন্তু এই সাউথ এশিয়াতে তার একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটে, সেটা হচ্ছে ভারত অ্যাপারেন্টলি আমেরিকার অ্যালাই হওয়ার পরও ভারত আমেরিকা এখানে অনেক বেশি ফুটপ্রিন্ট তৈরি করবে, সেটা ভারত খুব একটা পছন্দ করে না। তার কারণ হচ্ছে তার খায়েশ আছে সে এখানকার সুপার পাওয়ার, রিজিওনাল সুপার পাওয়ার হয়ে উঠবে, এবং এই অঞ্চলে তার অনেক বেশি ফুটপ্রিন্ট থাকবে, তার হেজিমনি থাকবে। যদিও ভারতে যে ধরনের ফরেন পলিসি, ভারত কোনোদিন সেটা আদৌ করতে পারবে এটা মনে করার কোনো কারণে, কিন্তু তার এটা মনে হয়। ফলে আমেরিকার ফুটপ্রিন্ট বাড়ার কারণে ভারতকে আমরা রাদার দেখব যে সরকারের সাথে সে আরও বেশি কমিউনিকেট করবে, আরও বেশি এনগেজ করতে চাইবে, এবং অন্যান্যদের সাথে, অপরাপর শক্তিদের সাথে, বিএনপির সাথে ভারতের হাই কমিশনার দেখা করেছেন, সেটা আমরা দেখেছি, তাদের দৌড়ঝাঁপ আছে। জয়শঙ্কর আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেছেন, তারা বাংলাদেশের সাথে এনগেজমেন্ট বাড়ানোর কথা বলছেন। সুতরাং আমেরিকার সাথে এই যোগাযোগ বরং ভারতকেও বেশ খানিকটা লাইনে আনতে সাহায্য করছে বলে আমি মনে করি, এবং সেটা আমাদের জন্য পজিটিভ হবে, এতে কোনো রকম কোনো সন্দেহ নাই। আর আমেরিকার সাথে আমরা এখন আমাদের এনগেজমেন্টের কারণে সামনে, কথার কথা তাত্ত্বিকভাবে বলছি, যদি আমাদের কোনো ক্ষতি হয়, ক্ষতির কারণ হয়, সেটা নিয়ে নিশ্চয়ই আমরা তখন কথা বলবো, নিশ্চয়ই কথা বলবো, সেটা নিয়ে আলাপ করতেই হবে। তবে একটা কথা আমাদের মনে রাখা দরকার, বর্তমানে যে পৃথিবীতে আমরা বসবাস করি, আমাদের কোনো না কোনো দিকের সাথে কিছুটা হলো অ্যালাইনমেন্ট রাখতে হবে। একেবারে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়ার মতো বা কারো একেবারে পার্ট হয়ে যাওয়া না, স্ট্র্যাটেজিক সিরিয়াস রকম পার্টনারশিপ করে ফেলা না, কিন্তু ঝুঁকে থাকার প্রবণতা থাকতে হয়, থাকে, এটার মধ্যে দোষের কিছু নাই। স্বাধীন সার্বভৌম দেশগুলো ইন্টারন্যাশনাল নানান ক্যালকুলেশনে পড়ে, এবং তারা মানে কোনোখানে যদি বৈধ সরকারও থাকে, এতদিন আমাদের বৈধ সরকার ছিল না, এখনকার এটাকে আমি বৈধ সরকার মনে করি, ভবিষ্যতে আরও নির্বাচনের মাধ্যমেও যদি হয়, তাকেও চাপে পড়তে হয়, তাকেও নানান রকম ক্যালকুলেশনের মধ্যে ফিট ইন করাতে হয়। আমি মানে ভারতের উদাহরণ দিয়েই বলেছিলাম আগেও যে ভারতের মতো এত পাওয়ারফুল একটা দেশ, এত বড় একটা দেশ, এত বড় বাজার আমেরিকার স্ট্র্যাটেজিক অ্যান্ড সিকিউরিটি অ্যালাই, সেই ভারতও যখন রাশিয়ার সাথে তার দহরম মহরম চালিয়েছে, বিশেষ করে ইউক্রেন আগ্রাসনের পর তেল কেনা বাড়িয়ে রাশিয়ার ইকোনমিকে সাস্টেইন এবং সার্ভাইভ করানোর ক্ষেত্রে রোল প্লে করেছে আমেরিকা এবং ওয়েস্ট, তার জন্য বিশেষ করে ইউরোপ, আমেরিকার সাথে ইউরোপ মিলে সেটা খুব স্ট্রং ক্রিটিসিজম করেছে। ভারত খুবই পাওয়ারফুল দেশ, বড় দেশ, স্বাধীন দেশ, এবং এখানে একটা সহি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার থাকার পরও হয়েছে। সুতরাং কোনো দেশ কোনো দেশের চাইবে সে তার প্রভাব বলয় তৈরি করা। এখন আমাদের দেখার ব্যাপার হচ্ছে আমাদের এই প্রভাব বলয় আমাদের ক্ষতি করছে কিনা লাভ করছে। আমি ডক্টর ইউনূসের আমেরিকার সাথে এবং আমেরিকার সাথে এনগেজমেন্ট মানে সেই ক্ষেত্রে পশ্চিমা, বিশেষ করে ইউরোপের এনগেজমেন্টও বাড়া, সেটাকে আমি আমার দিক থেকে পজিটিভ বলে মনে করি এখন পর্যন্ত অন্তত। আবারও বলছি, দিনের শেষে দেশের স্বার্থই সবকিছু। যদি দেখা যায় কখনো সেই এনগেজমেন্ট আমাদের জন্য খুব বড় ক্ষতির কারণ হচ্ছে, ডক্টর ইউনূসের এনগেজমেন্ট তার বেনিফিট করছে, দেশের ক্ষতি করছে, শেখ হাসিনার মতো, তাত্ত্বিকভাবে বলছি, আমি কখনোই বিশ্বাস করি না ডক্টর ইউনূস তেমন কিছু করবেন, কিন্তু যদি করেন সেই ক্ষেত্রে আমরা শোরগোল করব, প্রতিবাদ করব, কোনো অসুবিধা নেই। আরেকটা ব্যাপার নিয়ে যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো নির্বাচনের সময়সূচি। নিউ ইয়র্ক টাইমসের সাথে একটা ইন্টারভিউতে তাকে নির্বাচন নিয়ে জিজ্ঞেস যখন করা হয়েছে, তখন তিনি বলেছেন এরকম, আমি ভিডিওটা শুনলাম, সেখানে উনি বলছেন
খুব বেশি দূরে না, টু ফার হবে না, এটা একটা রিজনেবল টাইমের মধ্যে নির্বাচন হবে। তখন যিনি তার ইন্টারভিউ নিচ্ছিলেন, সেই জার্নালিস্ট তাকে জিজ্ঞেস করেন রিজনেবল টাইম বলতে তিনি কতটুকু বোঝেন। তিনি সেটা অবশ্য খুব স্পষ্ট করেননি বরাবরের মতো, কিন্তু তিনি একটা ঘটনা বলেছেন যেটা আমরা আগেও শুনেছি। তারপরে এখানে কিছু ইন্টারেস্টিং ফাইন্ডিং আছে। তিনি বলেছেন যে আমরা আগে সংস্কার করব। তিনি সংস্কারের জন্য যে 6টা কমিশন তৈরি করা হয়েছে সেগুলোর কথা বললেন, এবং তারা 3 মাসের মধ্যে তাদের রিপোর্ট দেবে। রিপোর্ট পাওয়ার পর এটাকে উনি ব্লুপ্রিন্ট বলছেন। সেই ব্লুপ্রিন্ট থেকে আমরা ব্লুপ্রিন্ট নিয়ে তারা কথা বলবেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এবং একটা কনসেনসাসে আসার চেষ্টা করবেন। সেই কনসেনসাস হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুব ভেরি ইন্টারেস্টিং, সেখানে উনি বলছেন সেই কনসেনসাসে যে যে জিনিসগুলো এখন করা যাবে বা করা হবে বলে সবাই স্বীকার করবে, মানবে, সেগুলো এখনই করে ফেলা হবে। আর যেগুলো মনে করে, সবাই যদি মনে করে কনসেনসাসের মাধ্যমে যে ইলেকটেড গভর্নমেন্ট এগুলো করবে, তাহলে সেগুলো ইলেকটেড গভর্নমেন্টের মাধ্যমে হবে, সেটা উনি বলছেন। তারপর আবার তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তাতে কি সময় লাগবে বা কি কাজ বাকি থাকবে নির্বাচনের জন্য। তখন তিনি বলছেন যে এরপর সাজেশন অনুযায়ী নির্বাচন কমিশন তৈরি হবে এবং একটা ভোটার তালিকা তৈরি হবে, তারপর নির্বাচন। উনি এভাবেই বলছেন। তাহলে সময়গুলো আমার মনে হয় যে সামহাউ সেনাপ্রধান যে ধরনের একটা ডেডলাইন দিয়েছেন বা টাইম ফ্রেম দিয়েছেন, ডেডলাইন বলবো না, টাইম ফ্রেম দিয়েছেন 1.5 বছর, মোটা দাগে ডক্টর ইউনূসের ব্যাপারটা আমার সেই রকমই মনে হয়েছে। 3 মাস মানে এই বছর শেষ হবে। উনি ওনার ভাষণে বলেছেন 1-2 সপ্তাহের মধ্যেই রাজনৈতিক দলের সাথে আলোচনা শেষ করবেন, এবং সেটা অনুযায়ী যদি বাকি কাজ করতে হয়, নির্বাচন কমিশন ফর্ম করা এবং অন্যান্য সংস্কার, 6 মাসের মধ্যে বেসিক সংস্কারগুলো করে ফেলা অসম্ভব না। তারপরে একই সাথে ভোটার তালিকা তৈরি করার জন্য সবার আগে নির্বাচন কমিশন তৈরি করা, সেটার জন্য একটা আইন তৈরি করে নির্বাচন কমিশন তৈরি করা, এইসব কাজ গুছিয়ে ফেলা আছে। সরকার চাইলে খুব দ্রুতই করতে পারে এবং আইনের প্রপোজাল অনেকেই দিয়েছেন, সুতরাং সেগুলো প্রায় তৈরি আছে। সেটা করে নির্বাচন কমিশন তৈরি হলো, ভোটার তালিকার হালনাগাদ হতে কয়েক মাসই লাগবে, সেটা ইনফ্যাক্ট এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ থেকে শুরু হয়ে যেতে পারে, এরপর নির্বাচন হতে পারে। আমার কাছে, আমার ব্যক্তিগত অপিনিয়ন যেটা, সেনাপ্রধান যে 1.5 বছরের কথা বলছেন, তার মানে আগামী বছরের শেষে বা তার পরের বছরের শুরুতে নির্বাচনের একটা টাইম ফ্রেম ডক্টর ইউনূসের ভাষ্য থেকেও আমি আবারও বলছি, আই মে বি রং, কিন্তু আমার কাছে এটা আমার ইন্টারপ্রিটেশন, উনিও সেরকম একটা সময়ের কথাই সম্ভবত বলছেন। দুটো কোইনসাইড করছে বলে আমার ধারণা। ওই ইন্টারভিউটা শেষ হয়েছে একটা ফান দিয়ে। তাকে জিজ্ঞেস করেছিল উনি নির্বাচনে পার্টিসিপেট করবেন কিনা। উনি খুবই উইটি ঢঙে বলছেন, আমাকে দেখে কি মনে হয় যে আমি রান ফর দ্য ইলেকশন। তো সবাই হাসলো এবং উনি নিশ্চিত করলেন উনি নির্বাচনে পার্টিসিপেট করবেন না। আমরা কেউ স্পেকুলেট করছিলাম যে নির্বাচন হয়ে নানান রকম স্পেকুলেশন আসছিল, কি হতে পারে, কোনো একটা স্ট্রাকচার, নতুন ফর্মে উনি নির্বাচন করতে পারেন, করে দায়িত্বে আসতে পারেন আবার। উনি খুব স্পষ্টভাবে সেটা নস্যাৎ করলেন, সেটা বাতিল করলেন, নাকচ করলেন। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় ইন্টারভিউর। সারা বাংলাদেশে এখন ডক্টর ইউনূস ঝড় চলছে। জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে গিয়ে তিনি যে বৈঠকগুলো করেছেন, যে প্ল্যানারি সেশন বলা হয়, তো সেই প্ল্যানারি সেশনগুলোর যে ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ, স্টিল ছবি, এগুলো যেভাবে ভাইরাল হচ্ছে, এর ফলে আমাদের দেশের যারা জনগণ, বেশিরভাগ মানুষ মনে করছে যে আমেরিকা বলতে গেলে এখন বাংলাদেশকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে, এবং ডক্টর ইউনূসের মতো মানুষ এইভাবে কাজ করতে পারেন, এভাবে যেতে পারেন, এভাবে বৈঠক করতে পারেন, এটা কল্পনা করা যায় না। এখানে আমি একটা কথা বলি, সেটা হলো মিডিয়া, বিশেষ করে আন্তর্জাতিক মিডিয়াকে কি করে নিজের পক্ষে ব্যবহার করা যায়। এটি এশিয়া সাবকন্টিনেন্ট নয়, এই মুহূর্তে পৃথিবীতে যে কয়জন লোক মিডিয়াকে মাতিয়ে রাখতে পারেন, তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু প্রধানতম ব্যক্তি। আমরা যেহেতু মিডিয়ার সাথে জড়িত, তো এই বিষয়টি আমরা বুঝতে পারি, এবং মিডিয়াই মূলত তাকে আজকের এই পর্যায়ে কিন্তু নিয়ে এসেছে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো,
পশ্চিমা রাষ্ট্রগুলো যখন কাউকে মনোনীত করে, যেমন ধরুন আপনাকে মনোনীত করল, তো এরা অনেক সময় 9-10 বছর থেকে, কারো ছেলের বয়স যদি 9 বছর বা 10 বছর হয়, এমনও দেখা গিয়েছে এই বয়স থেকে তাদেরকে টার্গেট করে। এবং বিশেষ করে ধরুন সৌদি আরবে তাদের যে কৌশলগত পার্টনারশিপ রয়েছে, মধ্যপ্রাচ্যে সংযুক্ত আরব আমিরাতে কৌশলগত পার্টনারশিপ রয়েছে, তো এই সকল দেশে তারা কোনো রাজপরিবারের সদস্যকে যদি দেখে, হি ইজ ভেরি প্রসপেক্টিভ, ভালো স্পোর্টসম্যান, লিডারশিপ কোয়ালিটি রয়েছে এবং ব্লাড লাইনে ক্ষমতা আসার সম্ভাবনা রয়েছে, তো তাদেরকে তারা সেই স্কুল জীবন থেকেই রিক্রুট করতে থাকে এবং তাদেরকে পরবর্তীতে ক্ষমতায় বসানোর জন্য তারা বিনিয়োগ করে এবং অনেক বেশি বিনিয়োগ করে, এবং বিনিয়োগ করার পর যখন সেই সকল লোকজন ক্ষমতায় বসে, আর সুদে আসলে সেই সকল বিনিয়োগগুলো তুলে নেওয়া হয়। আপনাদের অনেকের মনে আছে প্রথম মহাযুদ্ধের পর যখন এই বাদশাহ আবদুল্লাহ, এখন যে আবদুল্লাহর দাদা, ওনার নামও ছিল বাদশাহ, আবদুল্লাহর দাদার বাবা, তো শরীফ হুসাইন। তো এই শরীফ হুসাইন উনি ছিলেন অটোম্যান সাম্রাজ্যের সেই যে দক্ষিণ আরবের শাসক, অর্থাৎ জেরুজালেম, মক্কা, মদিনা, হেজাজ, মানে এই অঞ্চল, ইয়ামেন, এই পুরো অঞ্চলটির অটোম্যান সাম্রাজ্যের শাসক ছিলেন শরীফ হুসাইন। এবং যেহেতু ব্লাড লাইনে তিনি ছিলেন আহলে বায়াত, অর্থাৎ আল্লাহ রাসূলের বংশধর, তো এই কারণে মক্কা এবং মদিনার যারা সাধারণ জনগণ তারা তার প্রতি ভীষণভাবে, যাকে বলা হয়, অনুগত ছিল। তো ব্রিটিশ সরকার করল কি, এই শরীফ হুসেনকে তাদের এজেন্ট হিসেবে তারা রিক্রুট করলো এবং এই পুরো কাহিনীটি একটা সিনেমা তৈরি হয়েছে, দ্য লরেন্স অফ অ্যারাবিয়া, সেখানে দেখে নেবেন। তো সেই অনুযায়ী প্রথম মহাযুদ্ধ যখন শুরু হলো, তিনি বেইমানি করলেন, মারাত্মক বেইমানি করলেন, এবং সেই বেইমানির ফলে কি হলো, এই অটোম্যানরা, তুরস্ক, এই মধ্যপ্রাচ্যে পরাজিত হয়ে গেল। তো মধ্যপ্রাচ্যের মিশর, তারপরে সিরিয়া, এ মক্কা, মদিনায় পুরো এলাকাটা, ইরাক, সব তাদের ছিল, পুরো মিডল ইস্ট তাদের ছিল। তো এখানে যখন এই পশ্চিমারা বিজয়ী হলো, তখন এরা লুটের মালের মতো সবকিছু ভাগাভাগি করে নিল। আমেরিকা বলল যে আমার কোনো রাজ্য দরকার নেই, আমাকে টাকা দাও। আমেরিকা টাকা নিয়ে নিল, ফ্রান্স সিরিয়া নিল, বৈরুত নিল, লেবানন নিল, আবার কদিন পরে এগুলো আবার তারা ব্রিটিশদের কাছে বিক্রি করে দিল। তো এই যে অবস্থা, পশ্চিমাদের যে অবস্থা, সেই অবস্থা আবার তারা কি করে, কথা দিয়ে অনেক সময় কথা রাখে না। তো তারা শরীফ হুসাইনকে ক্ষমতায় বসানোর জন্য, রাজত্ব দেওয়ার জন্য তারা কথা দিয়েছিল, কিন্তু নিজেরা ভাগাভাগি করে আর শরীফ হোসেনকে কোনো ক্ষমতা দেওয়া হলো না। তার দুই সন্তানকে দুটো জায়গাতে ক্ষমতায় বসানো হলো, এবং এই শরীফ হুসেনের যে বিশ্বাসঘাতকতা, এটি আরবদের মধ্যে প্রচারিত হয়ে গেল, এবং এই জেরুজালেমে তাকে ছুরিকাঘাত করে এই ফিলিস্তিনি মুসলমানরা মেরে ফেলে। এখন এই যে অনেক কিছু হয়, পশ্চিমারা অনেক কিছু করে, যেগুলো আমরা এই সহজ ভাষায় বুঝতে পারি না। আপনি দেখুন, এই যে মালালা ইউসুফজাইকে তারা তৈরি করছে পাকিস্তানের জন্য, অনেক আগের থেকে তারা তৈরি করেছে, এবং পুরো ঘটনাটা, মানে তার উপর বোমা হামলা, তার উপর যা কিছু, পুরোটাই কিন্তু সিআইএর একটা মাস্টার প্ল্যান অনুযায়ী সেখানে ঘটেছে। তো ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে পশ্চিমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটা কোনো আত্মীয়তার সম্পর্ক না, এবং পশ্চিমারা কখনো স্বার্থ ছাড়া, কোনো মাস্টার প্ল্যান ছাড়া, কোনো সুদূর প্রসারী পরিকল্পনা ছাড়া কখনোই কোনো সম্পর্ক করে না। তো ডক্টর ইউনূসের সাথেও যে সম্পর্ক করা হয়েছে, সেই সম্পর্ক তারা সেই স্বার্থের কারণে করেছে। তো সেখানে এখন ডক্টর ইউনূসকে নিয়ে যে মাতামাতি করা হচ্ছে, সেই মাতামাতি করা হচ্ছে, এই মাতামাতির মধ্যে তারা কি করবে এখন পর্যন্ত আপনি আমি কল্পনা করতে পারছি না। এর কারণ হলো, লন্ডন বলেন, আমেরিকা বলেন, প্যারিস বলেন, ইউরোপের যে বড় বড় শহরগুলো,
সেগুলো আমাদের অর্থে সেগুলো তৈরি হয়েছে। নেদারল্যান্ডের যারা লোকজন তারা একসময় আমাদের দেশে ডাকাতি করতো, এমনকি ডেনমার্কের লোকজন আমাদের এই বঙ্গোপসাগর উপকূলে ডাকাতি করত পর্তুগালের নাবিকরা পর্তুগিজ জলদস্যু রূপে। এরপর বহু বছর, প্রায় 50-60 বছর ডাকাতি করেছে ফ্রান্সের লোকজন, ইংল্যান্ডের লোকজন আমাদের এই পাক ভারত উপমহাদেশে। এরপর তারা ব্যবসা করার জন্য এসেছে। একটা সময় তারা ভাড়াটিয়া সৈন্য হিসেবে আমাদের এই দেশে রাজদরবারগুলোতে তারা কাজ করত, ইউরোপের লোকগুলো। তো মূল ব্যাপার হলো যে এই জিনিসগুলো জানতে হবে যে আমরা একেবারে রাতারাতি খুব ছোট হয়ে গেছি, নট লাইক দ্যাট। আমাদের প্রায় 5000 বছরের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, এবং অবাক হয়ে যাবেন আমাদের এখানে কয়েকটা বিশ্ববিদ্যালয়। 423 খ্রিস্টাব্দে পৃথিবীর 1 নম্বর বিশ্ববিদ্যালয়টা ছিল আমাদের এই বাংলা বিহার উড়িষ্যাতে নালন্দা বিশ্ববিদ্যালয়। গুপ্ত সাম্রাজ্যের সম্রাট কুমারগুপ্ত এটি প্রতিষ্ঠা করেছিলেন এবং 700 ইয়ার্স এটি ছিল। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির সময়টাতে এটি পুড়ে যায়, নষ্ট হয়ে যায়, পরবর্তীতে আর এটা এস্টাবলিশ করা যায়নি। তো এখন 423 খ্রিস্টাব্দে এমন একটা বিশ্ববিদ্যালয় খুঁজে বের করেন দুনিয়াতে যেখানে 20,000 ছাত্র, তাও সবই আন্তর্জাতিক ছাত্র, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আর প্রতি 2 জন ছাত্রের জন্য একজন শিক্ষক, ডেডিকেটেড টিচার, 10,000 টিচার। এবং এই টিচার ছাত্রদের থাকা, খাওয়া, আবাসন, পড়াশোনা, লাইব্রেরি সব কিছু রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় করা হতো। এই বাংলা বিহার উড়িষ্যার কোষাগার থেকে ব্যয় করা হতো। 700 বছর, 1-2 দিন নয়, 700 ইয়ার্স। তো অক্সফোর্ডের বয়স কত বছর, ক্যামব্রিজের বয়স কত বছর, হার্ভার্ডের বয়স কত বছর, নালন্দার সঙ্গে তুলনা করেন। এরপর আলেকজান্ডার যখন আক্রমণ করেছিলেন খ্রিস্টের জন্মের সেই প্রায় 326 খ্রিস্টপূর্বাব্দে, তখন তারও আগে প্রায় 100-150 বছর আগে এখানে একটা বিরাট বিশ্ববিদ্যালয় ছিল, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, এবং যেটার অধ্যাপক ছিলেন চাণক্য। এখন আপনি আলেকজান্ডারের জমানাতে গ্রিসে দেখেন তো এরকম তক্ষশিলার মতো কোনো বিশ্ববিদ্যালয় ছিল কিনা। আমরা হিরোডোটাস, তারপরে আমরা সক্রেটিস, তাদেরকে নিয়ে খুবই আবেগপ্রবণ হয়ে যায়, কিন্তু এই তক্ষশিলা বিশ্ববিদ্যালয় থেকে যে সকল পণ্ডিত বের হয়েছেন আপনি কি তাদের সম্পর্কে জানেন? মহাভারত বা রামায়ণের মতো কোন কাব্যগ্রন্থ পৃথিবী থেকে খুঁজে বের করেন তো, মানে আপনি ইলিয়াড অডিসির কথা বলেন হোমারের, কিন্তু মহাভারত আর রামায়ণের সমপর্যায়ের কল্পনাই করা যায় না। এটা একটা সাহিত্যকর্ম, তার সঙ্গে সঙ্গে এটিকে একটা ধর্মীয় পবিত্র গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়। তো এই হলো আমাদের ইতিহাস ঐতিহ্য, কিন্তু সেটা না করে আমরা এখন সাদা চামড়া দেখলে, তারপর লন্ডন আমেরিকার নাম শুনে আমরা ফিট পড়ি। এটা এক ধরনের অস্থিরতা। তো যাই হোক, এখন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার পিছনে আমেরিকার ইনভেস্ট রয়েছে, আমেরিকার ডিজায়ার রয়েছে, ব্ল্যাঙ্ক চেক বলেন, যা কিছু বলেন না কেন, আমেরিকা তাকে ক্ষমতায় রাখার জন্য, টিকে রাখার জন্য এবং দীর্ঘমেয়াদে তাকে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। এটা গেল একটা পার্ট। ডক্টর ইউনূসের এটা যেভাবে ইতিবাচক, তার সঙ্গে সঙ্গে নেতিবাচক হলো তার ব্যাপারে খুবই ডিটারমাইন্ড অবস্থানে আছে ভারত, এবং চীন এখানে মধ্য থেকে খেলছে। দ্বিতীয়ত, ভারত শুধুমাত্র ডক্টর ইউনূসের বিরুদ্ধে নয়, তারা প্রতিশোধ নেওয়ার জন্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাদেরকে ক্ষমতায় বাংলাদেশে আবার ফিরিয়ে আনার জন্য তারা প্রয়োজনে যুদ্ধ করতে পারে। এবং আপনি ভারতীয় চ্যানেলগুলো, ইউটিউব চ্যানেল থেকে শুরু করে মূল ধারার যে গণমাধ্যম টেলিভিশনগুলো, সেখানে দেখবেন যে এমনভাবে খবর প্রচার হচ্ছে যেন দিল্লি ঢাকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আমাদের সীমান্তে সৈন্য সমাবেশ তারা করেছে, প্রতিদিন কি পরিমাণ সৈন্য সংখ্যা বাড়ানো হলো, এবং তারা কিভাবে বাংলাদেশের দিকে অস্ত্র তাক করে আছে, কোনো অবস্থাতে ছাড় দিবে না। এই খবরগুলো ভারতীয় মিডিয়াতে যেভাবে প্রচারিত হচ্ছে, আপনি কি এর ভয়াবহতা বুঝতে পারছেন? ভারতের মতো রাষ্ট্র আমাদের সাথে যখন দ্বন্দ্ব এবং সংঘাতে আসবে,
ওটা মোকাবেলা করার জন্য আমরা মায়ানমারকে পেতে পারি, এমনকি আমরা চীনকেও পাবো না। চীন এখনো নৈতিকভাবে তার বন্ধুদের পক্ষে কখনো যুদ্ধ করেনি, অস্ত্রের একটা গুলিও ফুটায়নি। তারা শুধুমাত্র নিজেদের সীমান্ত রক্ষা করার জন্য ভারতের সাথে, কেবলমাত্র ভারতের সাথে হালকা পাতলা যুদ্ধ করেছে। কিন্তু যুদ্ধ যা করেছে তার চেয়ে বেশি অর্থনৈতিক কর্মকাণ্ড তারা ভারতের সঙ্গে রেখেছে চীন। তো চীন আমাদের বন্ধু হয়ে আমাদের সাথে ভারতের সাথে টেক্কা দিবে, ভারতের বিরুদ্ধে টেক্কা দেবে, এটা একেবারে অবাস্তব একটি বিষয়। 2 নম্বর হলো যে ভারতের সাথে ইদানিংকালে অনেকগুলো রাষ্ট্রের সম্পর্ক নষ্ট হয়েছে, যেমন শ্রীলঙ্কার সঙ্গে হয়েছে, নেপালের সঙ্গে হয়েছে, তারপর মালদ্বীপের সঙ্গে হয়েছে। কিন্তু এই রাষ্ট্রগুলোর যে ভৌগোলিক গুরুত্ব এবং এই রাষ্ট্রগুলোতে তারা কর্তৃত্ব হারানোর ফলে তাদের যে বিপদ বিপত্তি দেখা দিয়েছে, তার চেয়ে কয়েক হাজার গুণ বিপদ এবং বিপত্তি দেখা দিবে যদি এখানে চীনের আধিপত্য বাড়ে, মার্কিন আধিপত্য বাড়ে এবং ভারতের যে কর্তৃত্বটি শূন্যে পৌঁছে যায়। এর ফলে কি হচ্ছে দেখুন, ভারতের যিনি রাষ্ট্রদূত তিনি পাগলের মতো ছোটাছুটি করছেন, নজিরবিহীনভাবে বিএনপির অফিসে যাচ্ছেন, জামাতের লোকদের সাথে বৈঠক করছেন এবং এখন অনেকে রয়েছেন যারা দীর্ঘদিন ভারতের অপছন্দের লোক ছিল, এখন যদি তারা চান ভারতে যেতে চান, নরেন্দ্র মোদীর সঙ্গে তারা সরাসরি বৈঠক করতে পারেন। অর্থাৎ বাংলাদেশকে তারা একেবারে যাকে বলে শীর্ষ জায়গাতে রেখেছেন, প্রায়োরিটির ক্ষেত্রে, অগ্রাধিকারের ক্ষেত্রে একেবারে শীর্ষ অবস্থানে। এখন তারা অন্য যে কোনো মানে তাদের যে ফরেন পলিসি, যে কোনো ফরেন পলিসির চাইতে বাংলাদেশে তাদেরকে একটা স্টেবল অবস্থা আসতে হবে এবং এটা আওয়ামী লীগের হাত ধরে ইউনূসের বিরোধিতা করে এবং শেখ হাসিনাকে অথবা তার মনোনীত লোককে বাংলাদেশে পুনর্বাসিত করে। তো এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা বিরাট থ্রেট এবং সেই থ্রেট তিনি জো বাইডেনকে দিয়ে মোকাবেলা করতে পারবেন না, বারাক ওবামাকে দিয়ে বা ক্লিন্টনকে দিয়ে পারবেন না, বা কিংবা পশ্চিমা মিডিয়াকে দিয়ে তিনি কিছুই করতে পারবেন না। এই কাজগুলো করতে হলে তাকে জনগণের সমর্থন লাগবে, দ্বিধাহীন ব্যর্থহীন সমর্থন লাগবে, তার সরকারের সঙ্গে জনগণের অ্যাটাচমেন্ট থাকতে হবে এবং দেশের যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলোরও সমর্থন লাগবে। এবং সেটি ছাড়া যদি আমেরিকা বাংলাদেশে 10 ডিভিশন সৈন্য পাঠায়, ন্যাটো আরও 10 ডিভিশন সৈন্য পাঠায়, আপনি তো বুঝতে পারছেন 10 ডিভিশন মানে আমাদের এক একটা ক্যান্টনমেন্ট, এক একটা ডিভিশনে যেখানে জিওসি মেজর জেনারেল অধীন থাকে, এরকম 10 জন মেজর জেনারেলের অধীনে যে ডিভিশন থাকে সেই 10টা ডিভিশন সৈন্য আমেরিকা পাঠালো, আর ন্যাটোর 10টা ডিভিশন, টোটাল 20টা ডিভিশন, 20 ডিভিশন সৈন্য বাংলাদেশে আসলো। পরিবেশ পরিস্থিতি সিরিয়ার মতোই হবে, ইয়েমেনের মতো হবে কিংবা আফগানিস্তানের মতো হবে, কিন্তু ডক্টর ইউনূসের রক্ষা হবে না আর আমেরিকারও কোনো পারপাস হার্ভ হবে না। এখানে কূটনীতি দিয়ে, বুদ্ধি দিয়ে, প্রজ্ঞা দিয়ে জনগণের সমর্থন নিয়ে কাজগুলো করতে হবে। এখনও পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বেশিরভাগ মানুষের আশা রয়েছে। আমেরিকাকে আমরা এখনও ভারতের মতো শয়তান মনে করি না, ভারতের মতো কুচক্রি মনে করি না, তাকে বন্ধু মনে করি না, কিন্তু আমাদের প্রয়োজনে বিশেষ করে শেখ হাসিনাকে তাড়ানোর ক্ষেত্রে আমেরিকা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট হতে পারে। এজন্য জনগণ কিন্তু আমেরিকাকে গত 1.5-2 বছর যাবৎ খুব সাহায্য করে আসছে। কিন্তু যারা পর্দার আড়ালের খেলা জানেন তারা সবাই জানেন যে আমেরিকা কিন্তু শেষ সময় পর্যন্ত শেখ হাসিনাকে ক্ষমতা রাখা, শেখ হাসিনার ক্ষমতাকে পাকাপোক্ত করা, এই সমস্ত কাজে সর্বশক্তি কিন্তু নিয়োগ করেছে। তো কাজেই খুব বেশি আহ্লাদিত হওয়ার, আবেগপ্রবণ হওয়ার আমি কিছুই দেখছি না। আল্লাহ আমাদের এই দেশটিকে নিরাপদ রাখুন, সুন্দর রাখুন, সচ্ছল রাখুন এবং আপনারা সবাই ভালো থাকুন।